আমি পিয়ালি। তো আজ আমি চলে এসেছি আরও বেশ কিছু বই যা আমি এই মাসে শেষ করেছি। তো সেই বইগুলো নিয়েই আমি একটু আলোচনা করে নেব। খুব বিশদে কিছু বলছি না, মোটামুটি আমার পড়ে যেরকম আমি অনুভব করেছি, যেরকমভাবে আমি তোমাদের সাথে শেয়ার করে নিই, সেইভাবেই শেয়ার করে নিচ্ছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমার প্রথম বই আজকের হচ্ছে মেঘ ছিল বৃষ্টিও, সমরেশ মজুমদার। তো এই বইটির মূল প্রেক্ষাপটে আছে হচ্ছে খোকন বলে একটি ছেলে, যে কুচবিহার থেকে কলকাতা শহরে আসবে কাজের খোঁজে। সে খুবই একটি নিম্নবিত্ত পরিবারের ছেলে, এবং সেখানে সে নানা রকম আর্থিক সমস্যার মধ্যে পড়ে কলকাতায় এসে তার দেখা যাবে তার জীবনে বেশ কিছু যুদ্ধ, বেশ কিছু স্ট্রাগলের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। এবং সে পার্ক স্ট্রিটের কাছাকাছি জায়গায় একটি কাজের সন্ধান পাবে, এবং বহুদিন রাস্তায় কাটানোর পর বা রাস্তায় বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার পর সে একটি কাজ, সিকিউরিটি গার্ডের কাজ পাবে একটি নাচের স্কুলে। এবং তারপর থেকেই তার জীবনে নানা রকম সুযোগও আসতে থাকবে, নানা রকম বিপদও আসতে থাকবে, এবং সে হয়ে উঠবে সেই রকম একটি এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি। একটা বিশেষ সংগঠন তৈরি হবে, এবং যেখানে সে নিজে একাই সমস্ত দুর্নীতি, সমস্ত রাজনৈতিক হোক, সামাজিক হোক, যা সমস্ত সমস্যা, সেই জায়গায় সে এমন একটি ব্যক্তিত্ব বা এমন একটি মানুষ হয়ে দাঁড়াবে যার উপরে মানুষ ভরসা করতে পারছে, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পায় না, যে সমস্ত মানুষের, সমস্ত সমাজের, সমস্ত রাজনৈতিক জায়গার উপরে গিয়ে কোথাও নিজের হাতেই সমস্ত কিছু সমাধান করার চেষ্টা করে সমস্যাগুলোকে নিজের মতন করে। হ্যাঁ, সেখানেও কিছু সামাজিক এবং রাজনৈতিক প্রভাব পড়বে, এবং এই সমস্তটা নিয়েই গল্প। তার জীবনে অনেক মহিলা ঘটনাও ঘটবে মহিলাকে জড়িয়ে, এবং কোথাও সেখান থেকেও অনেকগুলো জায়গা উঠে আসবে। তো গল্পটি পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে, এটা একটা সময় সমাজের কথা বলা হয়েছে যেখানে কিছু ভালো কাজ করা মানুষদের বা ভালো চিন্তা করা মানুষদেরকেও সেই দুর্নীতি বা সেই সামাজিক যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটা কোথাও একটা খারাপ মানুষের তকমা দিয়ে দিয়েছে বা দিতে হয়েছে বাধ্য হয়ে, কারণ তাদেরকেও এমন কিছু কাজ করতে হয়েছে যেটা হয়তো আইনত অপরাধ, কিন্তু আমার আইন হোক বা পুলিশ হোক বা রাজনৈতিক জায়গা থেকে হোক, সেই সমস্যার সমাধান তারাও করতে অপারগ। তো সেখান থেকে উঠে এসছে এরকম কিছু ব্যক্তিত্ব যারা নিজের হাতে সেই ক্ষমতা নিয়ে সেই সমস্যার সমাধান করেছে, এবং হয়ে উঠেছে সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি, যেখান থেকে তারা নিজেরাও কিন্তু সেই মানে অন্যায়ের বিরুদ্ধে যেতে গিয়েও অন্যায়ের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তো এটাই ছিল আমার প্রথম বই, মেঘ ছিল বৃষ্টিও। বইটি হচ্ছে আনন্দ থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। আর বইটির পেজ সংখ্যা হচ্ছে 199। আচ্ছা, এর পরের যে বইটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কালকুটের লেখা শাম্ব। এই বইটিও আনন্দ থেকে প্রকাশিত। এটি আমার কাছে একটি অত্যন্ত পুরনো কপি আছে, যেটার মূল্য লেখা আছে এখানে 12 টাকা। তো এই বইটিতে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের ছেলে শাম্বর জীবনের কিছু কাহিনী, এবং তার সাথে সাথে আমাদের যে জীবনযাত্রা, তার বিভিন্ন উপলব্ধি এখানে লেখক শেয়ার করেছেন, এবং সেগুলোর যে অন্তর্নিহিত অর্থ উনি অন্যভাবেই লিখেছেন। বইটি পড়লেই বইটির সাথে একাত্ম হয়ে যেতে হয়, এবং এর যে গভীর চেতনা, গভীর ভাবনা, সেটা কোথাও একটা মনকে ছুঁয়ে যাবেই। এবং তার সাথে সাথে শাম্বুর যে চরিত্র, শাম্বুকে শ্রীকৃষ্ণ কেন অভিশাপ দিচ্ছে, কেন কি ধরনের অভিশাপ দিচ্ছে, এবং অভিশাপের ফলে শাম্বুর জীবনের যে পরিবর্তন, শাম্বু যে বিশাল দায়িত্ব নিয়ে সেই দায়িত্বকে নিজে একাই সমাধান করছে, সেই জায়গাটিকে তুলে ধরা হয়েছে এখানে। এবং সেখানে শাম্বুর যে পরিবর্তন, শাম্বুর যে লক্ষ্য, শাম্বুর যে একটা
চিন্তা, তার সাথে সে যে বিশেষ শ্রেণীর একটি রোগ মুক্তির কারণ ঘটাবে, সেই শ্রেণীর মানুষদের চিন্তার যে পার্থক্য, সেই জায়গাকে নিয়েই এই পুরো গল্পটি, উপন্যাসটি রচিত হয়েছে। এবং এখানে দেখা যাবে যে কোনো বিষয় যখন মানুষ ধৈর্য ধরে, যখন মানুষ এই বিষয়ে ভীষণভাবে মনোযোগ দেয় এবং সেখানে স্থির থাকে যে সেই বিষয়টিকে সমাধান করতে হবে, তখন সেই বিষয়টি সমাধানের দিকে যায়। আর যখন মানুষ ভয়ের চোটে মেনে নেয় যে না এটা এইভাবেই চলবে, তখন কিন্তু সেটা আরও দুর্বিষহ জায়গায় পৌঁছাতে পারে। তো এইভাবেই দেখানো হয়েছে যে কিছু কুষ্ঠ রোগীদের জীবনযাত্রা এবং তাদের জীবনে আসা সমস্যার সমাধান খুঁজতে গিয়ে সেই অভিশাপ থেকে কিভাবে সে নিজে এবং আরও কিছু মানুষকে সে মুক্ত করছে। তো এই নিয়েই পুরো উপন্যাস, এবং উপন্যাসের মধ্যে খুব গভীর কিছু উপলব্ধি আছে, এবং যেখান থেকে আমরা এটাও বুঝতে পারি যে শ্রীকৃষ্ণ আসলেই কোথাও আমাদের অন্তরের মুক্তির কথা বলে, কোথাও আমাদের অন্তর্দৃষ্টির কথা বলে, কোথাও আমাদের প্রাকৃতিক প্রেমের কথা বলে, কোথাও প্রাকৃতিক সম্পর্কের কথা বলে, খুব ন্যাচারাল কিছু ডিভাইন জায়গার কথা বলে। এবং শাম্ব সেখান থেকে একটি রোগ এবং বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, এবং সেইখান থেকে কিছু নিয়ম মেনে কিছু জায়গাকে অনুসরণ করে এবং লক্ষ্যের প্রতি স্থির হয়ে সেই কঠিন সময়কে অতিক্রম করার কথা বলবে শাম্বর এই চরিত্রটি। তো এই ছিল আমার পরবর্তী বই, শাম্ব। কালকুট লিখেছেন এই বইটি। আচ্ছা, এরপর আমি যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃষ্টিবিলাস, হুমায়ুন আহমেদের লেখা। এই বইটিতে শ্যামাকে কেন্দ্র করে গল্পটি লেখা, এবং শ্যামার বিয়ে ঠিক হবে আতাউরের সাথে, এবং এই আতাউরও মানুষটি কীরকম, আতাউরের ব্যাপারে শ্যামাকে জানতে পারবে এবং তার জীবনে যে পরিবর্তন হবে সেগুলো নিয়েই গল্পটি লেখা হয়েছে। গল্পটি খুব মজার ছলে লেখক লিখেছেন, গল্পটি পড়তে খুব ভালো লাগবে। এবং শ্যামার পরিবার উঠে আসবে, তার সাথে উঠে আসবে শ্যামার সাথে আতাউরের সম্পর্ক, শ্যামার বোনের কিছু জায়গা উঠে আসবে। শ্যামা মেয়েটির চরিত্রটি খুবই ভালো লাগবে এবং শ্যামার বোনের চরিত্রটিও খুব ভালো লাগবে গল্পটি পড়তে গিয়ে। এবং আতাউরের যে মানসিক সমস্যার জায়গা উঠে আসবে, এবং তার সাথে সাথে আরও একটি চরিত্র উঠে আসবে, এবং শ্যামাকে শেষ পর্যন্ত একটি সিদ্ধান্ত নিতে হবে তার পরবর্তী জীবন নিয়ে। তো এই নিয়ে পুরো উপন্যাসটি এগিয়েছে। উপন্যাসটি পড়তে খুবই ভালো লেগেছে, এবং উপন্যাসটির মধ্যে সব থেকে যেটা ভালো লেগেছে লেখার ধরন, এবং যেভাবে একটা খুব ভীষণভাবেই মেয়েদের যে জায়গাগুলো সমাজে, সেই জায়গাগুলোকে লেখক যেভাবে অনুভব করিয়েছেন পাঠককে, সেই জায়গাগুলো খুব ভালো লেগেছে। তো বিভিন্ন মজার ঘটনা আছে, পড়তে সত্যি খুব ভালো লাগার মতন একটা উপন্যাস। এবং বৃষ্টির যে একটা জায়গা আছে এই উপন্যাসে, সেটাও খুব অসাধারণ লেগেছে, এবং সেটা কোথাও একটা উপন্যাসের সাথে একাত্ম হয়ে গেছে। শেষের দিকে গিয়ে বৃষ্টির যে বর্ণনা এবং বৃষ্টির সাথে যেভাবে উপন্যাসটিকে মিলিয়ে দেওয়া হয়েছে, সেটা সত্যি মনে রাখার মতন একটা জায়গা। তো এই ছিল আমার পরের বই, বৃষ্টিবিলাস, হুমায়ুন আহমেদের। এই বইটি প্রকাশিত হয়েছে অন্যধারা থেকে বাংলাদেশে, এবং কলকাতায় বাতিঘর থেকে, এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। আর বইটির পেজ সংখ্যা হচ্ছে 102। এর পরের বই হচ্ছে লঘুগুরু, এটি সম্পাদনা করেছেন রাজা পোদ্দার, এবং এটি লিখেছেন হচ্ছে জগদীশ গুপ্ত। এই বইটির মূল বিষয়বস্তু তা হচ্ছে বিশ্বম্ভরের মানে ওয়াইফ কিরণ, তিনি মারা যাবেন বিশ্বম্ভরেরই মদের চার জোগাড় করতে গিয়ে, এবং তারপরে তখন তিনি গর্ভবতী ছিলেন এবং গর্ভ দিয়ে যাবে টুকিকে।
মানে টুকির জন্ম দিয়ে যাবেন উনি। এবং এই টুকি কথা বলতে পারতো না, ভালোভাবে কারোর সাথে মিশতে পারতো না, কিন্তু যখন তার নতুন মা উত্তম আসবে তখন সে পড়াশোনা করা শুরু করবে, কথা বলবে, সবার সাথে মিশবে, তার মধ্যে একটা অন্যরকমই আনন্দ দেখা যাবে। এই যে টুকির নতুন মা আসার পরেও এখানে বিশ্বম্ভর আর পরিতোষ এই দুজনের চরিত্রটিকে একটা সমসাময়িক পুরুষতান্ত্রিক সমাজের জায়গা থেকে দেখানো হয়েছে যে কতটা নির্মম, যেখানে এই উত্তমকে বিভিন্ন ধরনের কথার মধ্যে দিয়ে যেতে হবে, কারণ উত্তম একজন গণিকা। উত্তম সেই জায়গা থেকে উত্তমকে বিয়ে করে নিয়ে আসবে বিশ্বম্ভর, তার সাথে হঠাৎই আলাপ হবে এবং উত্তম যে একজন বেশ্যা বা তাকে যে বিয়ে করে নিয়ে আসবে, তো তারপর থেকে তাকে সমাজে হোক আশেপাশের লোকদের থেকে বিভিন্ন ধরনের কথা বলতে শোনা যাবে, তারপরে তার নামে বিভিন্ন ধরনের কথা হবে এবং তারপরে গিয়েও উত্তম কিন্তু টুকিকে এতটুকু অবহেলা করবে না। টুকিকেও বিভিন্ন ধরনের কথা বলা হবে উত্তমের ব্যাপারে, কিন্তু উত্তম যে প্রকৃত মা হতে পেরেছে তার জায়গা বারবারই দেখা যাবে এই উপন্যাসে। এবং তার সাথে সাথে দেখা যাবে সেই সময়কার সমাজ এবং বিশ্বম্ভর এবং পরিতোষের মতন মানুষ যারা কোথাও নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না এবং কিভাবে মহিলাদের ওপর অত্যাচার করে, মহিলাদেরকে একটি শ্রেণীবদ্ধ করে সমাজের কাছে নিজেরা বুক উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, যেখানে মহিলাদের বিভিন্ন ধরনের কথা শুনতে হচ্ছে। এবং সেখান থেকে দেখা যাবে যে পরবর্তীকালে টুকির বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, যেহেতু টুকির মা একজন বেশ্যা, সেখানে বিয়ে দেওয়া হবে তাকে একজন অত্যন্ত বড় বয়সে বড় একজন মানুষের সাথে পরিতোষ, যিনি এবং তারও বাড়িতে একজন আছে যাকে সেই সময় সমাজ মানে রক্ষিতা বলে চিহ্নিত করে। সেখানে সেরকম একটা জীবনে গিয়ে পড়বে এবং সেখানে কী কী অত্যাচার হবে তার উপর, এইসব নিয়েই পুরো উপন্যাসটি পড়তে গিয়ে আমার নিজের মনে পড়েছে, যেহেতু আমি এমন মানুষদের সাথে কাজ করেছি যাদেরকে বিক্রি করে দেওয়া হতো, তো আমার নিজে সেই সমস্ত স্মৃতিচারণ হয়েছে কোথাও, এবং কোথাও মনে পড়েছে যে তারা সত্যি তাদের কাছ থেকে আমি কত কিছু শিখেছি। তো এবং কোথাও গিয়ে আজকের যুগেও দাঁড়িয়েও একটা বেশ্যাকে খারাপ মেয়ে বলা, কিছু মানুষের তাকে বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া, যেখানে সমাজে তাদের জায়গা বা তাদের কাজের উপরে গিয়েও একটা বিশেষ পুরুষ শ্রেণীও তাদের সাথে জড়িত, এবং সেই সমস্ত চিহ্নিতকরণের ঊর্ধ্বে গিয়ে তাদেরকে রাখা এবং শুধুমাত্র মহিলাদেরকে একটি বিশেষভাবে চিহ্নিত করা, যে জায়গাটা একটা কঠিন এবং ভীষণ বাস্তব একটা খারাপ পুরুষতান্ত্রিক সমাজকেই নির্দেশ করে এবং নির্দেশ করে এই বিশ্বম্ভর পরিতোষের মধ্যে দিয়ে এমন কিছু মানুষকে, যেটা সমাজের দিকে বারবারই আঙুল তোলে যে কতটা দুর্বিষহ অবস্থা হলে এই ধরনের মানুষ এই সমাজে থাকতে পারে। তো এটা ছিল আমার পরবর্তী বই। এটির মূল্য হচ্ছে 225 টাকা। বইটি প্রকাশিত হয়েছে শব্দ থেকে এবং বইটির নাম হচ্ছে লঘু গুরু। লিখেছেন জগদীশ গুপ্ত এবং সম্পাদনা করেছে রাজা পোদ্দার। এরপর আমি যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৃষ্টির ঘ্রাণ, সিজার বাগচির লেখা। এবং এই উপন্যাসটি উঠে এসছে শাওনের কথা। শাওনের সাথে শুভঙ্করের সম্পর্ক, এবং শুভঙ্করের পরবর্তীকালে জানা যাবে তার একটি মানসিক অসুস্থতা আছে এবং সেখান থেকে শাওনের বাবা তাকে ওই সম্পর্কে জড়াতে বারণ করবে এবং শাওনের সঙ্গে বিয়ে হবে প্রশান্ত যখন সেই সম্পর্কের কথা জানতে পারবে, দিনের পর দিন রাতের পর রাত তার উপর যে অকথ্য অত্যাচার, এবং রাতে শেষে সেই পুরুষত্বের জায়গা থেকে বেরিয়ে আসবে এক হিংস্র দানব বারবারই, এবং সেইগুলো সমস্ত কিছু সহ্য করে শাওন দিনের পর দিন সেই বিবাহিত সম্পর্ককে টেনে নিয়ে যাবে। এবং কোথাও গিয়ে তার সাথে আলাপ হবে রণজয়ের, এবং রণজয়ের সাথে শাওন তার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করবে। রণজয় মানুষটি কীরকম, রণজয়ের এক্ষেত্রে আমার বেশ ভালো লেগেছে রণজয়ের সাথে শাওনের সম্পর্কটিকে। এবং প্রশান্তর যে চরিত্র সেটি তো ভীষণভাবেই আবারও একটা সেই সমাজের দিক নির্দেশ করে, কতটা দুর্বিষহ অবস্থা হলে এই ধরনের মানুষ তৈরি হয়, এবং সে ক্রমাগতই চাইবে যে শাওনের জীবনে যেন কোনো রকম আনন্দ না আসে, উল্টো দিকে সে তার জীবনে বিভিন্ন মহিলাদের সাথে বিভিন্ন রকম সম্পর্কে জড়িয়ে মানসিক এবং শারীরিক নির্যাতন শাওনের ওপর চালাতে থাকবে। এবং তার সাথে তার যে ফ্রেজাইল ইগো, যে নিজের অহংকার, এবং তার যে সেই বারবারই প্রকাশ পেয়েছে সে কতটা নির্জীব এবং কতটা
বিশ্বাসহীন একটি মানুষ, সেই জায়গাগুলোই বারবার উঠে এসেছে এই উপন্যাসের মধ্যে। তো উপন্যাসটি পড়তে খুব ভালো লাগবে এবং উপন্যাসে বৃষ্টির একটা বেশ সুন্দর বর্ণনা আছে এবং আবহাওয়ার বেশ ভালো বর্ণনা আছে। বৃষ্টির সাথে মানুষের চরিত্র, মানুষের যে শাওন যেরকম মানুষকে চেয়ে এসছে তার জীবনে, সেই জায়গাটিকে খুব ভালোভাবে উপভোগ করা যাবে। রণজয়ের সাথে শাওনের সম্পর্কটা সত্যি অসাধারণ লাগবে এবং শেষ পর্যন্ত কী হবে এই উপন্যাসে সেটাই হচ্ছে উপন্যাসটা একটা বিশেষ জায়গা। এবং শাওন কি পারবে তার জীবনের সেই সব থেকে সাহসী পদক্ষেপটা নিতে, তো সেই সব নিয়েই এই উপন্যাস বৃষ্টির ঘ্রাণ সিজার বাগচি। উপন্যাসটি প্রকাশিত হয়েছিল আনন্দবাজার পত্রিকা 1427 শারদিয়াতে, আমি ওখান থেকেই পড়েছি। তো বইটি 3টি উপন্যাস বলে একটি বই আছে সিজার বাগচির, তো সেই বইটিও প্রকাশিত হয়েছে আনন্দ থেকে এবং তার সম্ভবত মূল্য 700 টাকা। তো সেই বইটিতেও এই উপন্যাসটি আছে। তো এই ছিল আমার শেষ বই বৃষ্টির ঘ্রাণ সিজার বাগচি। তো আজকে এই পর্যন্তই, কারণ আমি এই কয়েকটা বই এই মাসে শেষ করতে পেরেছি এবং তোমাদের সাথে সেগুলোই শেয়ার করে নিলাম। আবার খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বই নিয়ে, অন্য কোনো ভিডিওয়ে। ততদিন পর্যন্ত সবাই খুব